স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। বাংলাদেশে রোহিঙ্গা আগমনের ৯ বছর পূর্তি উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় আশ্রয় শিবিরে পালিত হয়েছে রোহিঙ্গা গণহত্যা দিবস। মঙ্গলবার কুতুপালংয়ের ৪ নম্বর ক্যাম্পের ফুটবল মাঠে জড়ো হন হাজারো রোহিঙ্গা। এ সময় তারা স্বদেশে ফিরে যাওয়ার দাবি জানিয়ে নানা স্লোগান দেন। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের তথ্যচিত্রের রিপোর্ট। বাংলাদেশের রোহিঙ্গা আগমনের ৯ বছর। মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে প্রাণে বাঁচতে এই দিনে বাংলাদেশের সীমান্তে নেমেছিল রোহিঙ্গাদের ঢল। ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে কয়েক সপ্তাহে ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে আসে বাংলাদেশে। এরপর দীর্ঘ ৯ বছরেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। উল্টো ১.৫ বছরে নতুন করে ১,৫৪,০০০-এর বেশি রোহিঙ্গা এই স্রোতে যুক্ত হয়েছে। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১৪ লাখের বেশি। স্থানীয় জনপ্রতিনিধি ও রোহিঙ্গা নেতারা বলছেন, দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা, কর্মহীনতা এবং অন্তহীন হতাশার সুযোগ নিয়ে উখিয়া ও টেকনাফের পাহাড় ঘেরা জনবহুল ক্যাম্পগুলো কেবল বাস্তুচ্যুত মানুষের আশ্রয়ের ঠিকানা নয়, এগুলো এখন পরিণত হয়েছে ভয়াবহ অপরাধের স্বর্গরাজ্যে। ৯ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই উখিয়ার কুতুপালংয়ের ৪ নম্বর ক্যাম্পের ফুটবল মাঠে জড়ো হতে থাকেন রোহিঙ্গারা। আশেপাশের বিভিন্ন ক্যাম্প থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন তারা। পুরুষদের পাশাপাশি মিছিলে অংশ নেন নারী ও শিশুরাও। হাতে ছিল পোস্টার, প্লে কার্ড, স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে আসা রোহিঙ্গারা ক্ষোভ প্রকাশ করেন। নিজ দেশে ফিরতে চান তারা। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিও জানান তারা। আমরা অনেক মিস করতেছি আমাদের দেশকে, আমাদের এলাকাকে, আর আমাদের দরবারকে। আমরা চাই আমাদের দেশে আমরা ফিরে যেতে। বাংলাদেশ সরকার যদি আমাদেরকে মায়ানমারে রিটার্ন করতে চায়, আমাদেরকে ইউএন ফোর্স দিতে হবে, আমাদের রাইট আমাদেরকে দিতে হবে। আমাদের রাইট যেটা আছে ওটা যদি আমাদেরকে দেয়, আমরা এই জিলো এখানে চলে যেতে চাই। বছরের পর বছর বাংলাদেশে আশ্রিত থাকা নয়, বরং স্বদেশে নিরাপদ প্রত্যাবাসনই তাদের মূল লক্ষ্য বলে জানান রোহিঙ্গা নেতারাও। এদিকে প্রত্যাবাসনেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান দেখছেন ত্রাণ, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার। পুরোপুরি বাংলাদেশের হাতে নয়, সেটি নির্ভর করছে মিয়ানমারের উপর এবং মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার উপর এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের উপর। তো সেটি অবশ্যই বাংলাদেশ সব পক্ষগুলোকে সাথে নিয়ে কাজ করছে। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতার মুখে বাংলাদেশে ব্যাপক হারে রোহিঙ্গাদের আগমন শুরু হয়। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। রোহিঙ্গা প্রত্যাবাসন এখনও শুরু না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (CGS) আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে ইইউ এর ভবিষ্যৎ সম্পর্কের নানা দিক তুলে ধরেন মাইকেল মিলার। ২০১৭ সালের পর থেকে বাংলাদেশকে ৫০ কোটি ইউরোর বেশি সহায়তা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ বিবেচনায় রাখছে ইইউ। নির্বাচনের পর বাংলাদেশের সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে মন্তব্য করে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করতে কাজ করার কথাও জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারিত্ব দীর্ঘমেয়াদী পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হওয়া উচিত, স্বল্পমেয়াদী সুবিধার ভিত্তিতে নয়। আমরা বিশ্বাস, ন্যায্যতা এবং সমৃদ্ধির উপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাই। আমরা রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে স্বেচ্ছায় নিরাপদ প্রত্যাবাসনকে সমর্থন করি। বাংলাদেশ যে বোঝা বহন করছে আমরা তা স্বীকার করি এবং আন্তর্জাতিকভাবে এই দায়িত্ব ভাগ করে নেওয়ার প্রয়োজনীয়তা মনে করি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনই এই সংকটের স্থায়ী সমাধান। সাম্প্রতিক ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার কৃষকেরা। কেউ আমন ধানের চারা রোপণে ব্যস্ত, আবার কেউ ক্ষতি পুষিয়ে নিতে জমিতে সবজি চাষ শুরু করেছেন। মৎস্য খাতেও ফিরেছে কিছুটা পরিবর্তন। এদিকে বন্যায় বিধ্বস্ত হওয়া ঘরবাড়িতে এখনও বসবাস করছেন অসংখ্য পরিবার। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের বাঁশখালীতে শুকায়নি বন্যার ক্ষত বিধ্বস্ত হওয়া অসংখ্য ঘরে এখনো চরম ঝুঁকি নিয়ে বসবাস করছে অসংখ্য পরিবার। সবচেয়ে বেশি ক্ষতির শিকার ইলিশাপাড়া, সাধনপুর ও বাহাতছড়া এলাকার মানুষ। বন্যার পানি নামার ১.৫ মাস পার হলেও আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা।
না, করার জন্য কোনো সহযোগিতা এখনো পাই নাই। সেই জন্য খেতে আবার শেষ হয়ে গেছে, সাং দিয়ে দিয়েছি, সেগুলো আবার নতুন ভাবে করতে হয়। উপজেলা প্রশাসন বলছেন এইবারের বন্যায় বাঁশখালীতেই নষ্ট হয়েছে 3000-এর বেশি ঘরবাড়ি আর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে 6000-এর বেশি। স্থানীয় প্রশাসন বলছে এরই মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া 100 ঘর পেয়েছে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত পরিবার। যেই ক্ষতিগ্রস্ত তালিকা করেছি আমরা, তার মধ্যে থেকে তাদেরকে আমরা দিব। এইদিকে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে মাঠ জুড়ে ফসল চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষক। দুর্যোগের ক্ষত মুছে নতুন ফসলের আশায় দিনরাত পরিশ্রম করছেন তারা। পরবর্তীতে বরাদ্দ আসছে, আমরা এদেরকে তালিকা প্রস্তুত আছে, আমরা গড় করে দিব। বন্যায় হাজার হাজার মুরগি ভেসে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত খামারিরাও চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। কৃষি বিভাগ জানায় জুলাই মাসের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের 5 জেলায় প্রায় 45,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 2,87,735 জন কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও চ্যালেঞ্জ নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে পরশুরামের মুহুরী ব্রিজ সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শনে এই কথা জানান তিনি। বলেন, এই সমস্যা সমাধানে 1543 কোটি টাকার একটি সমন্বিত প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি ইতোমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ ও চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। জিরো টলারেন্সে চলে যাব এই মুহূর্তে, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং একটা আমাদের চ্যালেঞ্জ, মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই চ্যালেঞ্জটুকু আমরা হাতে নিয়েছি। চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুশ শরীফের তৃতীয় দিনের কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল থেকে কুরআন তেলাওয়াত, আজান, কিরাত এবং আরবি প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী স্কলাররা। এ সময় বক্তারা ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ মতে জীবন গড়ে তোলার আহ্বান জানান। নোয়াখালী সদর হাসপাতালের সামনে সড়কের বেহাল দশা, দুই পাশে যানজট, ফুটপাত দখল, অবৈধ অটো রিকশা দৌরাত্ম। এ নিয়ে আরও খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, জানাবেন হাসপাতালের সামনে সড়কের কি অবস্থা দেখছেন এখন? ধন্যবাদ অঙ্কুর, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি নোয়াখালী জেলা হাসপাতালের সামনে। এই সড়কটি এত ব্যস্ত যে নোয়াখালী হাসপাতালের সড়কের দুই পাশে যানজট এবং হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রুগী তারা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর থেকে এখানে রুগীরা আসেন, কিন্তু হাসপাতালের সড়কের এতই বেহাল অবস্থা যে আমি আপনাকে একটু দেখাই যে হাসপাতালের সড়কের সামনে প্রতিদিন শত শত রিক্সা, অটো রিক্সা এবং ফুটপাত দখলের কারণে এখানে মানুষ আসলে রুগী নিয়ে তারা হাসপাতালে প্রবেশ করতে পারে না। এছাড়া 250 শয্যা জেনারেল হাসপাতালের সামনে, এটি একটি সরকারি হাসপাতাল, এই হাসপাতালের সামনে আরেকটি বেসরকারি হাসপাতাল থাকার কারণে আসলে এই হাজার হাজার রুগীরা এখানে দুর্ভোগ পোহাতে হয়। প্রতিদিন তারা হাসপাতালমুখী যে রোগীরা বিভিন্ন উপকূলীয় অঞ্চল এবং চরাঞ্চল সহ হাতিয়া, সুবর্ণাচর, লক্ষ্মীপুর, ফেনী থেকে প্রতিদিন হাজার হাজার রোগী এখানে আসে। তারা কিন্তু আসতে হলে তারা কিন্তু এখানে ভোগান্তির সৃষ্টি হয়, ঘন্টার পর ঘন্টা এখানে আসলে এই সড়কে যানজট লেগে থাকে। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনি যে দেখতে পাচ্ছেন এখনো দুই পাশে অসংখ্য অটো রিক্সা এবং সিএনজি সহ বিভিন্ন যানবাহন এখানে সড়কে লেগে থাকে এবং এই হাসপাতালে রোগীগুলা থাকতে আসলে তারা খুবই সমস্যার মুখে হয়। অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত সিএনজি, অটো রিক্সার করে আসলে যারা আসে তারা খুবই ভোগান্তির সৃষ্টি হয়। আসলে সরকারি হাসপাতালের সামনে বেসরকারি হাসপাতালগুলোর কারণে আসলে পাশাপাশি যানজটের কারণে, অবৈধ ফুটপাতের কারণে এখানে যানজট সৃষ্টি হয়, রোগীদের ভোগান্তির চরমে থাকে। তো এখানে আসলে প্রশাসনের সাথে আমি কথা বলছি, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলছি। সোহাগ, আপনাকে ধন্যবাদ। 1960 সাল থেকে একেবারে অরক্ষিত রাঙামাটির কাপ্তাই হ্রদ। সীমানা প্রাচীর না থাকায় কাপ্তাই হ্রদের পার ঘেঁষে বাড়ছে অব্যবস্থাপনা। এতে অস্তিত্ব সংকটে পড়ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম কাপ্তাই হ্রদ। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, জানাবেন কাপ্তাই হ্রদের সীমানা প্রাচীর না থাকা নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? ধন্যবাদ অঙ্কুর, আমি আছি এখন রাঙামাটি কাপ্তাই হ্রদ পারে। 1960 সন থেকে এখন পর্যন্ত কাপ্তাই হ্রদের যে সীমানা সেটি এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি, যার কারণে অবৈধ দখলে কাপ্তাই হ্রদের যে পার সেটি বিলীন হচ্ছে দিন দিন। দীর্ঘ বছর ধরে কাপ্তাই হ্রদ দখল এবং দূষণের মহা উৎসব চলছে রাঙামাটিতে, কিন্তু সংশ্লিষ্টদের নজরদারি এখনো বৃদ্ধি করেনি। কারণ হচ্ছে রাঙামাটির যেই কাপ্তাই হ্রদ, সেই কাপ্তাই হ্রদ
ঘিরে 6টি উপজেলা আছে এবং 6টি উপজেলা থেকে শুরু করে রাঙামাটি সদর পর্যন্ত আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় অবৈধ স্থাপনায় ভরে গেছে। দিন দিন কাপ্তাই হ্রদ দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হলো। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি এবং এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য কার্যত কোনো উদ্যোগ গ্রহণ করেনি। আমরা দেখতে পাচ্ছি রাঙামাটির কাপ্তাই হ্রদের আশপাশে অসংখ্য বাড়িঘর, বিশেষ করে বড় বড় ইমারতও কিন্তু তৈরি করা হয়েছে এবং দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার কারণে এই 1960 সনে জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য কাপ্তাই উপজেলা এবং কর্ণফুলী নদীর উপর বাদ দিয়ে যে কাপ্তাই হ্রদ সৃষ্টি করা হয়েছিল 5টি উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য থেকে আসলে মানুষ উপকৃত হলো, কিন্তু সেই উদ্দেশ্য এখনো পর্যন্ত মানুষ কাপ্তাই হ্রদকে ব্যবহার করলো, কিন্তু ভবিষ্যতে আসলে কাপ্তাই হ্রদের ভাগ্য কি হবে সেটি আসলে বলা যাচ্ছে না। মানুষ কিন্তু বারবার বলছে যারা কাপ্তাই হ্রদে অবৈধ দখল করছে এবং দিন দিন ইমারত তৈরি করছে, বাড়িঘর নির্মাণ করছে এবং বিভিন্নভাবে পর্যটন কেন্দ্রিক যে ঘরগুলো তৈরি করা হচ্ছে অবৈধভাবে, সেগুলোর যদি লিস্ট তৈরি করা না হয় তাহলে আরো বেশি কাপ্তাই হ্রদ বিলীন হয়ে যাবে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর, মোমো, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।